আচ্ছা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে গিয়ে আহ, সিরিয়া আর ইসরায়েল, তুর্কি, ইরান, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন। তাহলে আমাদের মূল টপিকটা হচ্ছে যে বর্তমানে ইসরায়েল এবং সিরিয়া, পাশাপাশি আছে আমাদের ফিলিস্তিনের গাজা। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইসরায়েল যেটা তাদের লক্ষ্য ছিল প্রাথমিক পর্যায়ে, যে হামাস যেহেতু আক্রমণটা করেছে, তাদের মূল লক্ষ্য ছিল যে তারা ওখানে গ্রাউন্ড অভিযান পরিচালনা করবে কিনা, এটা নিয়ে তারা অনেক প্রায় 2 সপ্তাহের উপরে এরকম আলোচনা হয়েছে। পরবর্তীতে তারা গ্রাউন্ড অভিযান নেমেছে। এর আগে তারা তাদের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছিল এবং কি আমেরিকার সাথে এ বিষয়ে আলোচনা করেছিল যে আমরা কি আসলে আমেরিকা এটার বিরোধিতা করলেও পরবর্তীতে ইসরায়েলের জোরপূর্বকতার কারণে যখন ইসরায়েল গ্রাউন্ড অভিযানে যায় তখন তারা এটা মেনে নেয়। কিন্তু যখন বৈশ্বিকভাবে ইসরায়েলের উপরে চাপ সৃষ্টি হয় এবং নিজেদের দেশের ভিতরে জনগণ যখন তাদের যে বন্দীদেরকে উদ্ধারের জন্য চাপ দেয় গভর্নমেন্টের উপরে, তখন ইসরায়েল কিছুটা হলেও সরে আসে। আবার যখন তারা দেখতে পেল যে এই তাদের উত্তরাঞ্চল বা সরি লেবানন এবং কি ইসরায়েলের ভিতরে যে সীমানা আছে ওই সীমানাতে হিজবুল্লাহ প্রচুর পরিমাণে আক্রমণ শুরু করে, তখন তারা ওই রকম ভাবে তাদের চিন্তা ভাবনা ছিল না যে তারা লেবানন ফ্রন্ট, ফিলিস্তিন ফ্রন্ট বা গাজা ফ্রন্ট, পাশাপাশি তারা তারা বিভিন্ন রেসিডেন্সের যেসব সংগঠন ছিল, সিরিয়া ফ্রন্ট, ওই সময় ইরান পন্থী সিরিয়া ফ্রন্ট থেকেও অনেকগুলো আক্রমণ হয়েছিল, এবং ইরাক থেকেও হামলা হয়েছিল, ইয়েমেন থেকেও হামলা হয়েছিল। তখন তারা কিছুটা ভীত ছিল। কিন্তু যখন বাইডেন গভর্নমেন্ট মানে নির্বাচনে ফলাফল করে চলে যায়, তখন আর হচ্ছে যে হিজবুল্লাহ প্রধানকে হত্যা করার পরে হিজবুল্লাহ যখন দুর্বল হয়ে পড়ে এবং কি হিজবুল্লাহর উপরে তারা যে রেডিও বা মাইক্রোফোনের মাধ্যমে যে কথা বলতো সৈন্যরা, ওইটাকে যখন বিস্ফোরণ করে তখন কি যখন গ্রাউন্ড অভিযানে আসার কথা ছিল ওখানে হিজবুল্লাহ লেবানন সীমান্তে গ্রাউন্ড অভিযান পরিচালনা করা, তখন থেকে ইসরায়েলের সাহস দিন দিন বাড়তে থাকে এবং কি বাড়তেছে। আর হচ্ছে তারা গণহত্যা চালাচ্ছে এবং বিশ্ব নীরবতা পালন করছে, আন্দোলন করছে এবং ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বিভিন্ন যুক্তরাষ্ট্র, তারা কি করতেছিল, তারা যারা আন্দোলন করার ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করার সাথে সম্পৃক্ত তাদেরকে স্কুল থেকে বের করে দিচ্ছে, আন্দোলনকারীদেরকে ধরে নিয়ে যাচ্ছে এবং কি যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত তাদেরকে বিভিন্নভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হচ্ছে। তখন আন্দোলনকে দমানোর জন্য তারা তাদের কঠোরতা দেখায়, হ্যাঁ, বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে আন্দোলনকে নির্বৃত করে। তার পাশাপাশি তারা ইসরায়েলকে আমেরিকা অস্ত্র দিতেছে এবং সব ধরনের সহযোগিতা দিয়েছে এবং ইয়েমেনে থেকে যেন হামলা না হয় এর জন্য আমেরিকা এবং যুক্তরাজ্য, ফ্রান্স তারা ওখানে যৌথ মিশন পরিচালনা করে, ইয়েমেনে হাজার হাজার মানুষকে হত্যা করে এবং কি ইয়েমেনে ঘরবাড়ি বিমান হামলা করে বোম্বিং করে ধ্বংস করে। ওই ফ্রন্টটাতেও ইয়েমেনিরা পরবর্তীতে একেবারে লাস্ট পর্যায়ে আসে, এখন দুর্বল হয়ে পড়ে। এদিকে লেবাননকেও তারা নিষ্ক্রিয় করে, লেবানন গভর্নমেন্টকে চাপ দিয়ে। তার পাশাপাশি আরেকটা বিপ্লব, এর ভিতরে আরেকটা বিপ্লব সিরিয়ার যে আসাদ রেজিম, স্বৈরাচার রেজিম যেটা, ওইটা গেছে ফালাই। তার পরবর্তীতে এখন যারা আসছে এদেরকে মনে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী, এরা হচ্ছে আরো বড় শত্রু তাদের ভাষায় বর্তমান সিরিয়াতে যারা আছে। তো সিরিয়ান ফ্রন্টেও তারা প্রথমে দীর্ঘদিতে বিমান হামলা চালাচ্ছিল, হ্যাঁ, এখন তারা ওখানে বিদ্রোহী যারা আছে দুস সম্প্রদায়, এখন ওদেরকে সাহায্য করছে এবং কি মাঝে মাঝে সিরিয়ার ভিতরে বোম্বিং করছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে রাতের বেলা, সেটা হচ্ছে সিরিয়ার প্রেসিডেন্ট প্যালেসের প্রায় 500 মিটারের ভিতরে বোম্বিং করে ইসরায়েলি বিমান বাহিনী এবং বোম্বিংয়ের মাধ্যমে তারা বলে যে রাষ্ট্রীয়ভাবে বলে যে আমরা সিরিয়াকে সতর্ক করছি তারা যেন দুধের বিরুদ্ধে কঠিনভাবে বা যে কোনো পদক্ষেপ নিতে না নেয় এবং নিতে গেলে যেন তারা চিন্তা করে, কারণ হচ্ছে এরকম হামলা আরও ভবিষ্যতে হবে। তার পাশাপাশি তারা দুধদেরকেও সব ধরনের সহযোগিতা দিচ্ছে। কিন্তু সিরিয়া গত
আসাদ রেজিম পালিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সিরিয়া ওই ধরনের কোনো ধরনের হামলা করে নাই যে এই সন্ত্রাসী ইসরায়েলের এগেনস্টে যে আমরা তোমাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াবো। তারা আসলে বুঝাতে চাচ্ছিল যে আমরা হামলা না করে মানে সিরিয়া বুঝাতে চাচ্ছিল যে হামলা না করে হামলা না করে বোঝাতে চাচ্ছিল যে আমরা ইসরায়েলের জন্য কোনো ধরনের শত্রু নয়, বরং আমরা ইসরায়েলের বন্ধু। আমরা যদি রাষ্ট্র হিসেবে গড়ে উঠি, আমরা ইসরায়েলের জন্য হুমকি হব না। কিন্তু ইসরায়েল এটা বিশ্বাস করে না, এবং ইসরায়েল মূলত তাদের মন্ত্রীরা বলছে যে আমাদের যুদ্ধ সবেমাত্র শুরু, আমরা গাজা দখল করব, সিরিয়াকে খণ্ড বিখণ্ড করবে, যুদ্ধ শেষ করব। যদি সিরিয়া খণ্ড বিখণ্ড হয় আর গাজা ধ্বংস হয়, তবে তাদের যে গ্রেটার ইসরায়েল ওইটা প্রতিষ্ঠা করতে শুধুমাত্র তুর্কি আর এদিকে হচ্ছে যে মিশর, লেবানন, জর্ডান, এগুলো তো তাদের দখল করা ওয়ান টুর বিষয়। তো তাদের মূল লক্ষ্যটা হচ্ছে এখন সিরিয়াকে তারা অস্থিতিশীল করা, এবং কি সেখানে গৃহযুদ্ধ আবার শুরু করা, এবং সেখানে তারা যে বাহিনীর পক্ষ নিয়েছে এবং কি তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া, তার পাশাপাশি হচ্ছে সিরিয়াতে সংঘাতকে উস্কে দেওয়া অটোমেটিক্যালি দিয়েছে। এখন সিরিয়ান গভর্নমেন্ট কি করে এটা দেখার বিষয়। তার পাশাপাশি সিরিয়ার গভর্নমেন্ট, আমি মনে করি যে সিরিয়ার গভর্নমেন্টের এখন বর্তমানে দরকার তুর্কির সাথে তুরস্ককে যে কোনোভাবে রাজি করিয়ে ওখানে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থা করা। তার পাশাপাশি ইরানের সাথে সখ্যতা গড়ে তোলা, যদিও ইরানের সাথে সখ্যতা না করে বিতর্কতা সখ্যতা গড়ে তোলা, যেন আমার শত্রু ইরানের শত্রু যেহেতু একই শত্রু, ইরানকে এটা বোঝানো। তার পাশাপাশি ইরানেরও ইচ্ছা শক্তি থাকতে হবে যে আমরাও ঠিক আছে সবকিছু ভুলে গিয়ে এখন আমাদেরও সিরিয়ার বর্তমান গভর্নমেন্টকে মেনে নিয়ে তাদের সাথে কাজ করা উচিত। তুর্কির দরকার হচ্ছে যে করে হোক ওখানে সৈন্য সংখ্যা বৃদ্ধি করা, নিজের সক্ষমতা বৃদ্ধি করা, তার পাশাপাশি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া, অস্ত্র দেওয়া। তারও পাশাপাশি হচ্ছে যে সিরিয়ান যে সেনাবাহিনী আছে ওইটাকে আরও বৃহত্তর আকার করা, তাদেরকে সুপ্রশিক্ষিত গড়ে তোলা, এবং কি গোয়েন্দা সংস্থা দিয়ে সিরিয়ান গভর্নমেন্টকে সাহায্য করা। তার পাশাপাশি স্যাটেলাইট দিয়ে হলেও তাদেরকে সাহায্য করা, সিরিয়ানদেরকে সাহায্য করা, এবং সিরিয়ান গভর্নমেন্ট যেন আরও স্ট্রং হয় সে বিষয়ে সিরিয়ান গভর্নমেন্টকে সহযোগিতা করা। এর পাশাপাশি বৈশ্বিকভাবে যেন সিরিয়া রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে সে বিষয়ে বৈশ্বিক জনমত তৈরি করা। তার পাশাপাশি প্রতিম যেসব রাষ্ট্র আছে তাদেরকে একত্রীভূত করা, এবং সিরিয়ান গভর্নমেন্টের দরকার হচ্ছে যে ইসরায়েলের এগেনস্টে শক্ত একটা পদক্ষেপ নেওয়া। কারণ বর্তমানে ইসরায়েল নিজেকে যতটা না শক্তিশালী দেখাক না কেন, তারা বিতর্কত অনেক দুর্বল হয়ে পড়েছে, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা অতটাও ভালো না। গভর্নমেন্ট বর্তমান আছে এরা রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে, এবং তারাও একটা ভয়াবহ একটা চাপে আছে। তার পাশাপাশি তারা এতদিন পর্যন্ত একটা বিশাল একটা যুদ্ধ লড়ছে, প্রায় 2 বছরের কাছাকাছি। তাদের সেনাবাহিনীর মনোবল অতটাও স্ট্রং নয় এখন। হ্যাঁ, হয়তোবা তারা সব ধরনের সাপোর্ট পাচ্ছে এই কারণে স্ট্রং। যদি ওই সব ধরনের সাপোর্ট যদি সিরিয়া কিংবা হামাস যোদ্ধারা পায়, তাহলে ইসরায়েল দখল করা ওয়ান টুর বিষয়। শুধু পারমাণবিক অস্ত্র ছাড়া আর সব ধরনের সাপোর্ট যদি ইসরায়েল পায়, ফিলিস্তিনা বা গাজা ভূখণ্ড আর হচ্ছে যে সিরিয়ান ভূখণ্ডের মানুষরা যদি পায়, তাহলে ইসরায়েল দখল করা ওয়ান টুর বিষয়। তো সেক্ষেত্রে হয় যুদ্ধ যে করে হোক, গাজা যুদ্ধ থামানো, যে করে হোক সিরিয়ার ভিতরে যেন ইসরায়েলি সন্ত্রাসীরা আগ্রাসন না চালাতে পারে বা তাদের কার্যক্রম না চালাতে পারে, সেই বিষয়ে সিরিয়ান গভর্নমেন্ট এখনই স্ট্রং পদক্ষেপ নেওয়া। তার পাশাপাশি তুর্কির দরকার হচ্ছে ওখানে সব ধরনের সহযোগিতা পৌঁছানো, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম, তারপরে হচ্ছে সব ধরনের অস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম, এর পাশাপাশি সৈনিকদেরকে সব ধরনের সহযোগিতা করে, যেমন ট্রেনিং আপের মাধ্যমে আরও দক্ষ করে গড়ে তোলা, এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে এফপিভি ড্রোন ব্যবস্থা সরবরাহ করা। এফপিভি ড্রোন অল্প টাকায় অনেক বড় সাফল্য এনে দিতে পারে, এবং এফপিভি ড্রোন দিয়ে মূলত হচ্ছে রাশিয়ার মতো একটা দানবকে ইউক্রেন ঠেকিয়ে রেখেছে, অতটা এগোতে দেয়নি। আজ 3-4 বছর যুদ্ধ চলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইন। তো সুতরাং এই জিনিসগুলো দরকার। আবার হচ্ছে যে
সিরিয়ার ভিতরে যে বাহিনীগুলো আছে সেগুলো যেন বিদ্রোহ না করতে পারে সে বিষয়েও সিরিয়ান এবং কি তুর্কি গভর্নমেন্ট মিলে একটা পদক্ষেপ গ্রহণ করা। যেমন পিকেকে যে অঞ্চল আছে ওই অঞ্চলে তাদের যে এসডিএফ আছে বা তাদের যে বাহিনী ছিল ওই বাহিনীকে সিরিয়ান গভর্নমেন্টের আওতায় এনে ও বাহিনীর জন্য যে লোকজন আছে এদেরকে মানে যে সৈনিকটা ছিল বা যে যোদ্ধারা ছিল এদেরকে বিভিন্ন ভাবে বিভক্ত করে সিরিয়ার বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেওয়া। এতে করে গ্রুপ যখন লোক সংখ্যা যখন কম হয়ে যাবে তখন তারা যে কোনো কর্মকাণ্ড করার ক্ষেত্রে ১০০ বার চিন্তা করবে। তারা বিদ্রোহ করার মন মানসিকতা কমে যাবে। এই পদক্ষেপগুলো নেওয়া এর পাশাপাশি বিশ্বকে বুঝিয়ে সুঝিয়ে বা আন্তর্জাতিক মহলকে বোঝানো বা ইউএনকে বোঝানো বা হচ্ছে জাতিসংঘের মাধ্যমে চাপ দিয়ে হোক ইসরায়েল যেন ওখানে থেমে যায়। আপাতত ৩-৪ বছর থামিয়ে হলেও যে করে হোক সিরিয়া এবং গাজা যুদ্ধকে একটা ৩-৪ বছরের জন্য দম ধরিয়ে এই ৩-৪ বছরের ভিতরে নিজেদেরকে গড়ে তোলা, শক্তিশালী করা এবং নিজেদের যত ধরনের দুর্বলতা আছে সেগুলো মেনে নিয়ে সেগুলোকে নিয়ে কাজ করা এবং তার পাশাপাশি দরকার হচ্ছে যে সিরিয়ান গভর্নমেন্ট নিজস্ব অস্ত্র প্রযুক্তি তৈরি করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। এরও পাশাপাশি যেমন তাদের ৩টা জিনিস দরকার এখন বর্তমানে। সেটা হচ্ছে একটা স্যাটেলাইট ব্যবস্থা দরকার, এফপিভি ড্রোন উৎপাদন কারখানা দরকার, সেটা মাটির তলে হোক আর মাটির উপরে হোক। আর হচ্ছে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবস্থা। এর পাশাপাশি যেটা করতে পারে সৈনিক সংগ্রহ করা, আর্থিক সহযোগিতা করার ক্ষেত্রে বৈশ্বিক যেসব রাষ্ট্র মানে সিরিয়ার বন্দি প্রতিম বা সিরিয়ার বাড়তি প্রতিম যেসব রাষ্ট্র আছে তাদের থেকে অর্থনৈতিকভাবে সাপোর্ট নেওয়া এবং কি যুদ্ধের জন্য সম্পূর্ণরূপে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা। এছাড়াও ইসরায়েল আরেকটা জিনিস এখন বর্তমানে আমার মনে হইতেছে বা আমি যেটা অবজারভেশন করছি সেটাতে বুঝতে পারছি যে তারা চায় যে ইন্ডিয়ার মতন বোকাচোদাদের দিয়ে পাকিস্তানের উপরে হামলা করে পাকিস্তানের মতন বলদদের দিয়ে ইন্ডিয়ান গোমূত্রখোরদের উপরে হামলা করানো। তো যদি গোমূত্রখোর আর হচ্ছে মাথা মোটা পাকিস্তান যদি যুদ্ধে লেগে যায় তাহলে ইসরায়েল এখান দিয়ে কী করব এখান দিয়ে পৃথিবীর কনসার্ন অর্থাৎ পৃথিবীর মনোযোগ এই দুইটা রাষ্ট্রের কেন্দ্র করে এই দুইটা রাষ্ট্রের দিকে দিয়ে তারা ওখানে গণহত্যাকে বৈধতা দিয়ে হাজার হাজার মানুষকে আবার হত্যা করা শুরু করবে। তার পাশাপাশি তারা সিরিয়াতে ডিএস্টাবলাইজড যেটা আর কি অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সেটা করার চেষ্টা করবে এবং ইরানেও হেদের গোয়েন্দা দিয়ে হলেও যেভাবে হোক সেখানে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার চেষ্টা করবে। এক্ষেত্রে সিরিয়ান এবং তুর্কি এবং ইরান দরকার হচ্ছে একটা জোট গঠন করা, সেটা যদিও প্রকাশ্যে না আসুক বিতর্কত থাকুক তবে একটা জোট গঠন করে তারা তাদের মতো কর্মকাণ্ড পরিচালনা করা। যেহেতু তাদের সবাই শত্রু একটাই ইসরায়েল, আর ইসরায়েল শুধুমাত্র যে ইরান সিরিয়া তুর্কি শত্রু তেমনটা না, সারা বিশ্বের শত্রু। আর ইসরায়েলের কথা অনুযায়ী বোকা গোমূত্রখোর ভারত যদি পাকিস্তানের উপরে হামলা করে আর পাকিস্তানের মাথা মোটা এগুলো যদি ইন্ডিয়ার উপর আবার হামলা করে তাহলে ইন্ডিয়া এবং পাকিস্তান দুই মাথা গোবরখোর আর হচ্ছে মাথা মোটা যদি এখানে এঙ্গেজড হয়ে যায় যুদ্ধে তাহলে এখানে কার লাভ? আমেরিকার লাভ। আমেরিকা ভারতের পক্ষ নিবে, কারণ হচ্ছে ভারতের কাছে অস্ত্র বিক্রি করবে, চীন নিবে পাকিস্তানের পক্ষে, পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রি করবে এবং একটা পর্যায়ে আসি তারা পৃথিবীর মনোযোগ এদিকে দিয়ে তারা ওইদিকে তাদের আখের গোছানোর দিকে চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমার মনে হয় না যে পাকিস্তান আর হচ্ছে গোমূত্রখোরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মানে দুই দলে যুদ্ধ করার কোনো মন মানসিকতা আছে। আর যদি তারা ইহুদিদের চক্রান্তে পড়ে যায় তাহলে আর কিছু করার নাই। তো এর পাশাপাশি এখন আমাদের কি করা দরকার, বিশেষ করে আফগানিস্তানের মতন কট্টর মুসলিমদের কি করা দরকার। এখানে আফগানিস্তান যদিও কট্টর মুসলিম, তবে তারা এখন অনেকটা ওখান থেকে সরে এসেছে এবং তারা তাদের শক্তিমত্তা আয়ত্ত করার ক্ষেত্রে তারা চিন্তা বা মনোনিবেশ করেছে। তো এটা ভালো দিক, কারণ হচ্ছে আপনি এটা অনেকদিন পর আফগানিস্তান বুঝছে, কারণ আফগানিস্তান এর আগে প্রথমবার যখন ক্ষমতায় আসছিল তারা বুঝতে পেরেছে যে বর্তমান বাস্তবিকতা ওই সময়টা তারা ওইটা বুঝতে পারে না, তারা মনে হচ্ছিল আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায়,
কিন্তু তারা যখন ক্ষমতাচ্যুত হইছে আবার একবার রাশিয়ার সাথে যুদ্ধ করেছে, পরবর্তীতে আবার রাশিয়া আমেরিকার সাথে যুদ্ধ করেছে। পরবর্তীতে এখন আসি তারা কিন্তু রাষ্ট্রের যে আসলে রাষ্ট্রটা কিভাবে চলতে হয় এবং এ রাষ্ট্রের ভিতরে কিভাবে কার্যক্রম পরিচালনা করতে হয়, এক্ষেত্রে তারা অনেকটা ম্যাচুরিটির পরিচয় বর্তমানে দিচ্ছে এবং কি তারা সেই বিষয় মানে তাদের রাষ্ট্র গোছানোর ক্ষেত্রে তারা সেই বিষয়ের দিকে নজর দিচ্ছে এবং তারা চাচ্ছে যে তাদের রাষ্ট্রের দুর্বল সাইড যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা। তার পাশাপাশি তারা তাদের রাষ্ট্রের জনগণের জীবনযাপনের মান উন্নয়ন করার ক্ষেত্রে তারা নজর দিচ্ছে। তবে তারা এই দিকগুলো করছে, এটা ভালো দিক। তবে তাদের সবচেয়ে যেটার দিকে নজর দেওয়া উচিত আফগানিস্তানের, সেটা হচ্ছে যে তারা প্রযুক্তিগত ক্ষেত্রে অনেক দুর্বল। সেক্ষেত্রে তারা প্রযুক্তিগত দিক থেকে কিভাবে এগোনো যায়, এই জন্য তারা যদি চীনের সাথে বন্ধুত্ব করতে হয় বন্ধুত্ব করবে, রাশিয়ার সাথে বন্ধুত্ব করতে হয় রাশিয়ার সাথে বন্ধুত্ব করবে, রাশিয়া থেকে যদি ড্রোন কিনতে হয় কিনবে, চীনের থেকে যদি কিনতে হয় কিনবে। চীন এবং রাশিয়া টাকা দিলে এরা আপনাকে সব দিতে রাজি আছে। চীন এবং রাশিয়া হচ্ছে টাকার বিনিময়ে সবকিছু এরা করে। সুতরাং আফগানিস্তানের দরকার, আফগানিস্তানের যে রিজার্ভ আছে ওখান থেকে দরকার প্রয়োজনে আহ, যত টাকা লাগুক, যত পয়সা লাগুক না কেন, তাদের দরকার হচ্ছে চীন থেকে এয়ার ডিফেন্স কিনা, যদি চীন না দেয় রাশিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনা এবং অ্যান্টি ট্যাঙ্ক, প্রচুর পরিমাণ অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কিনা। তার পাশাপাশি হচ্ছে এপিভি ড্রোন কিনা। এই যে নর্মাল অস্ত্রগুলো আছে এগুলো কিনতেই হবে মাস্ট বি। এর পাশাপাশি হচ্ছে তাদের তো আমি যেটা ভিডিওগুলো আফগানিস্তানের সেনাবাহিনী যেসব ভিডিও ছাড়ে এগুলো আমি দেখি। তারা সেখানে প্রতি ২ মাস পর, পর বা ৬ মাস পর, পর একটা বেস তৈরি করতেছে। হ্যাঁ? এই ইয়াং জেনারেশন থেকে প্রতি দিনই তাদের সেনাবাহিনীতে যুক্ত হচ্ছে এবং তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে এবং কি তাদেরকে ২০ জনের, ৩০ জন, ৫০ জন, ১০০ জনের প্রত্যেকটা বেস মানে প্রত্যেকটা দিনে এরা সৈনিক দিতেছে আর একটা বেস তৈরি করতেছে। অবশ্যই এটা ভালো, এটা করা দরকার। তার পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতাকেও অ বা প্রযুক্তিগত সক্ষমতার দিকেও নজর দেওয়া দরকার। এর পাশাপাশি হচ্ছে বৈশ্বিকভাবে আ আমেরিকা বিরোধী যেসব রাষ্ট্র আছে এদের সাথে সহযোগিতা করা দরকার। সহযোগিতা করা দরকার, তাদের থেকে সহযোগিতা নেওয়া দরকার এবং কিভাবে আ কিভাবে তারা প্রযুক্তি ক্ষেত্রে, অস্ত্র তৈরির ক্ষেত্রে উন্নতি করতে পারে সে বিষয়ে নজর দেওয়া দরকার বর্তমান আফগানিস্তানকে। আর মাথামোটা পাকিস্তানের যারা বর্তমানে দায়িত্বে আছে এরা মাথামোটা, এরা কখন কি করবে এরা তাহলে এদের বিষয়ে বলি। এদের বিষয়ে ২০১০ সাল ২০১০ সালে এক সিআইয়ের উপদেষ্টা মন্ডলীর একজন ব্যক্তি, বুসলি নামে একজন ব্যক্তি বলছিল যে পাকিস্তানের সেনাবাহিনী মনে করে তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্স, কিন্তু আমি জানি যে তারা হচ্ছে দুর্নীতিগ্রস্ত। তাদের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর বর্তমান যে রেজিম আছে তারা হচ্ছে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত। তারা হচ্ছে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া। তারা হচ্ছে ভালো এবং খারাপ ২ টা নির্ণয় করতে পারে না কোনটা ভালো কোনটা খারাপ। তো এদেরকে দিয়ে পাকিস্তান রাষ্ট্র টিকে থাকবে এটা মনে হয় না। কারণ হচ্ছে ওখানে যে গভর্নমেন্ট আছে বর্তমানে, এই গভর্নমেন্ট জনগণের না, এই গভর্নমেন্ট সেনাশাসিত গভর্নমেন্ট। তো সুতরাং আ পাকিস্তান যদি ইন্ডিয়া আর পাকিস্তান যদি অল আউট যুদ্ধে যায়, যাবে না এটা ১০০%। যদি কোনো কারণে যায় ইন্ডিয়া গিয়ে আক্রমণ করতে পারে মধ্যপ্রাচ্য, ধরো এরা আবার বিশ্বাস করে ইসরায়েলিদের। তো ইসরায়েলের কথা অনুযায়ী এরা হামলা করতেও পারে এবং হামলা করলে যে এদের জন্য একেবারে আহামরি কিছু হবে এমনটাও না। এদের লক্ষ, লক্ষ সৈন্য মারা যাবে। এট দ্য সেম টাইম পাকিস্তানের লক্ষ, লক্ষ সৈন্য মারা যাবে। তো কিন্তু অ্যাডভান্টেজের দিক থেকে ইন্ডিয়া এগিয়ে থাকবে। কারণ ইন্ডিয়া বড় রাষ্ট্র, এখানে অনেকের নজর থাকবে। তার পাশাপাশি ইন্ডিয়ার ভিতরে যেসব স্বাধীনতাকামীরা আছে এরা যদি জাগে উঠে তাহলে ইন্ডিয়ার জন্য ক্ষতি আছে। আবার পাকিস্তানের যেসব স্বাধীনতাকামী আছে তারা তো সবসময় জাগিয়ে আছে। তাদের এগেইনস্টে পাকিস্তানের ২ টা ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একটা হবে ইন্ডিয়া ফ্রন্টে, আবার হচ্ছে যাই তাদের নিজস্ব যে ওয়াজিস্তান, বেলুচিস্তান ওখানে তাদেরকে যুদ্ধ করতে হবে। আর পাকিস্তানকে ২ টা ফ্রন্টে যুদ্ধ করতে হলেও ইন্ডিয়াকে যুদ্ধ করতে হবে হয়তো এক পক্ষে শুধু পাকিস্তানের সাথে, আর না হয় চীনের সাথে যুদ্ধ করতে হবে এবং তাদের ভিতরে যে ৭ টা আ রা রাজ্য স্বাধীনতা চায় সেগুলোর ভিতরে যুদ্ধ করতে হইতে পারে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।